প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। সমসাময়িক প্রেক্ষাপটের মধ্যে আমরা মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি সেটি নিয়ে কথা বলবার চেষ্টা করব। বাংলাদেশের রাজনৈতিক যে বর্তমান চলমান যে ঘটনাগুলো চলছে সেগুলি নিয়ে, বিশেষ করে সরকারের 50 দিনের যে তাদের শাসন, সেই শাসনের কথা নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন আজকে অত্যন্ত একজন উপযুক্ত অতিথি, আমাদের টকশো তারকা এবং জনমানুষের যিনি একেবারে আস্থার ব্যক্তিত্ব, তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল হক এমপি মহোদয় আমাদের সাথে উপস্থিত রয়েছেন। মাননীয় এমপি মহোদয়, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে অংশগ্রহণ করে আমাদের আয়োজনকে সমৃদ্ধ করবার জন্য। আমি প্রথমে একটা বিষয় আপনার সাথে আলোচনা করতে চাই। আপনি যে এলাকা থেকে নির্বাচিত হচ্ছেন, গলাচিপা, দশমিনা, পটুয়াখালী 3 আসন থেকে, অত্যন্ত চ্যালেঞ্জিং নির্বাচন ছিল। নির্বাচনের পূর্ববর্তী সময়টা আমরা দেখেছি, গত ফেসিস শাসন আমলের সময় আমরা দেখেছি, এবং আপনি বারবার কিন্তু নির্যাতিত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, রাজপথে যুদ্ধ করেছেন, এবং কোনোভাবেই কিন্তু নিজের আদর্শ থেকে, নিজের পথ থেকে যে ফ্যাসিস্ট সরকারের বিরোধিতা করা এবং অন্যায়ের বিরোধিতা করার পক্ষে আপনি সেভাবেই কাজ করেছেন। আমরা সরকারের 50 দিন অতিবাহিত হতে দেখেছি। আপনার সরকারের এখন অংশীজন, আপনি মাননীয় প্রতিমন্ত্রী, ভিপি নূর থেকে এখন মাননীয় প্রতিমন্ত্রীর তকমা আপনার সাথে লেগেছে। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহার যেটা ছিল, সেই ইশতেহারের মধ্যে তার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সামনেই শুরু করবে। আমরা পুরোহিতদেরকে, আমাদের ধর্মীয় যারা উপাসনালয়ের ব্যক্তিত্বরা রয়েছেন, আমাদের মাওলানা সাহেবরা রয়েছেন, তাদেরকে একটি বোনাস দেওয়া হয়েছে। এই গত ঈদে, বিশেষ করে গত রোজার ঈদে আমরা দেখেছি যে আমাদের পরিচ্ছন্নতা কর্মী, তাদের প্রত্যেকের জন্য, যারা এই শহরটাকে পরিষ্কার করে রাখে, তাদের জন্য 5,000 টাকা করে ঈদ উপহার হিসেবে তিনি দিয়েছেন। সরকারের এই 50 দিনের যে কর্মকাণ্ড, সরকারের 50 দিনের যে নির্বাচনী ইশতেহার, আপনি যেহেতু সরকারের একজন অংশীজন, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমে আসবো খানিক পরে, সেই সাথে আপনার ফিরে যাওয়া সেই দিনগুলো, যেই দিনগুলোতে আমার মনে আছে আপনি ভাষণ দিতেন আর পিছন ফিরে তাকিয়ে বলতেন, দেখতেন কেউ আসছে কিনা আপনাকে ধরার জন্য, এবং আপনি বলেছেন আপনারা তো ভালো থাকবেন, কিন্তু এই সরকার যদি টিকে থাকে, অর্থাৎ হাসিনা সরকার যদি টিকে থাকে, তাহলে আপনাদের গলায় দড়ি ঝুলবে। আপনি সেই ফিরে দেখা সেই দিনগুলো এবং সরকারের 50 দিনকে কীভাবে দেখছেন? এটিএন বাংলার দর্শকদেরকে এবং আপনাকে শুভেচ্ছা। এটা ঠিক যে আমরা অত্যন্ত একটা প্রতিকূল সময়ে ছাত্র জীবন থেকেই আমরা এই বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলাটা শুরু করেছিলাম, যে সময় রাজনীতিতে বলা চলে একটা নিষ্ক্রিয়তা, থমথমে অবস্থা, অনেকে রাজনীতি থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। বাট সেই সময় আমরা একটা উত্তাল পরিস্থিতি সৃষ্টি করেছিলাম 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে, তারপরে 2019 সালে ডাকসুর ভিপি হওয়া, এবং পরবর্তীতে যদিও আমার ব্যাকগ্রাউন্ড চিন্তা করলে যে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে হিসেবে একেবারেই মফস্বল দুর্গম এলাকা, আমি যে এলাকা থেকে উঠে এসেছি, চর বিশ্বাস, মানে নাম শুনলে বোঝা যায় এটা একটা চর অঞ্চল। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে চান্স পেয়েছি। তো বাবা মা আত্মীয় স্বজনের প্রত্যাশা যে একটা ভালো সরকারি চাকরি করবে, বিসিএস ক্যাডার হবে এরকম। তো সেখানে আসলে সময়ের বলা চলে, কিন্তু প্রয়োজনে বলা চলে আমার রাজনীতিতে আসা, আমার ইচ্ছায় কিংবা খুব আগ্রহ নিয়ে রাজনীতিতে এসেছি সেটা না। যখন আমরা দেখেছি বাংলাদেশের এই অত্যন্ত রাজনীতির এই কণ্টকাকীর্ণ সময়ে মানুষের কথা বলা, বাক, ব্যক্তি স্বাধীনতা কিংবা নাগরিক মর্যাদার মতো বেসিক রাইটসগুলো ধীরে ধীরে নাই হয়ে যাচ্ছে, তখন মনে হয়েছে যে এইভাবে আসলে ওই ঝড় দেখলে মরুভূমিতে উট পাখির মতো মাথা গুজে আসলে বেঁচে থাকা, এটা একটা বিবেক সম্পন্ন মানুষের কাজ না। যার কারণে ওই তাড়না থেকে কিন্তু ছাত্র আন্দোলন পর্যায়ক্রমে জাতীয় রাজনীতিতে দল প্রতিষ্ঠা করা এবং ধারাবাহিক একটা আন্দোলন সংগ্রাম, এবং আমরা সেই ফেসিবাদ বিরোধী আন্দোলন থেকেই সে সময়ের প্রধান শক্তি বলা চলে রাজনৈতিকভাবে বিএনপি, তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, এবং শুধুমাত্র সরকার পতনের আন্দোলন না, তখন থেকে আমরা যেটা ফিল করেছি যে রাষ্ট্র সংস্কার প্রয়োজন, এবং বিএনপির সাথে আমরা সেই বিষয়ে ধীরে ধীরে আলাপ আলোচনা করে কিন্তু আমরা 31 দফা একটা রাষ্ট্র সংস্কারের কর্মসূচিও আমরা দিয়েছিলাম। সেখান থেকে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যদি দেখেন যে অন্তর্বর্তী সরকারকে একদিকে আমরা কিন্তু সবাই সাপোর্ট করেছি, আবার তাদের ভালো কাজের প্রশংসাও করেছি, আবার তারা যখন ভুল করছে সেটা নিয়ে আমরা সমালোচনাও করেছি, এবং সর্বশেষ যখন আমরা বুঝতে পেরেছি যে আসলে অন্তর্বর্তী সরকার বেশি দিন থাকলে দেশের মধ্যেই নানান ধরনের ক্রাইসিস তৈরি হচ্ছে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশ নানামুখী সংকটে পড়তেছে, তখন কিন্তু আমরা আর্লি নির্বাচনের জন্য ওই বিএনপি সহ আমরা সেই আন্দোলনকারী দলসমূহ একই লাইনে ছিলাম, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং বর্তমান সরকারি দলের সংসদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
নির্বাচনের আগেও আমাদের সাথে যে কমিটমেন্ট দিয়েছিল, ঘোষণা দিয়েছিল যে আমরা আন্দোলনকারী সকল অংশীজনদের কিনে একটা সরকার গঠন করব, আমরা আন্দোলন নির্বাচন একসাথে, সেই জায়গা থেকে আমরা নির্বাচন করেছি একসাথে। নির্বাচনের পরে এখন সরকারে আমরা আছি। সেখানে সরকারের 50 দিনের কার্যক্রম যদি আমি পর্যালোচনা করি তাহলে আমি বলবো যে প্রধানমন্ত্রী নিজে, ওনার সম্পর্কে আমাদের তো তার সাথে মেশার খুব সুযোগ হয় নাই, আগে অনেক ধরনের কথাবার্তা শুনেছি, বাট এখন তো তার টিমে কাজ করে আসলে বুঝতেছে আপাতত মস্তক একজন পরিশ্রমী মানুষ। এবং আমার মনে হয় যে উনি আমাদের মতো, বিশেষ করে আমরা যে একটা দেশপ্রেম এবং দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে ছাত্র জীবন থেকে রাজনীতিতে আসলাম, এত প্রতিকূলতা, হামলা মামলা, জেল জুলুম, পরিবার বিপর্যস্ত হয়ে যাওয়া এবং অনেক ক্ষেত্রে নিশ্চয়তা, মানে এটা একটা নিশ্চিত গন্তব্য ছিল না যে আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি। আমাদের অনেক সহকর্মী, আমাদের বন্ধুরা, আমাদের বড় ভাইরা অনেক কিন্তু এই রাজনৈতিক আন্দোলন সময় গুম হয়েছে, বাট তারপরে কিন্তু আমরা দেশের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য আমরা গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম। তো আমার মনে হচ্ছে তারেক রহমান এইটা খুব ফিল করেন যে দেশটাকে গড়তে হবে এবং দেশটা যে এতদিন একটা মানে ব্যাঠিক পথে ছিল, এটাকে একটা সঠিক পথে আনতে হবে। ওনার যে লাইফ স্টাইল এখন যদি দেখেন, ওই যে চলাফেরা উইদাউট অত প্রোটোকল ছাড়া, কিংবা ইভেন আমাদের মনে হয় যে সত্যিকার অর্থ অনেক মন্ত্রীদের আগেই উনি অফিসে চলে যান, নির্ধারিত টাইম 9টার আগেই চলে যান। মিটিংয়ে দেখা যায় আমাদের একটু যানজটের কারণে পরিবারের নানান একটু লেট হয়, বাট সে টাইমলি সব চলে যায়। এবং এই অল্প কয়েকদিনে যেই বড় বড় সিদ্ধান্তগুলো তিনি খুব সাহসের সাথে, মানে এটা বাস্তবায়নের জন্য তিনি হাত দিবেন, এটা তো একটা বড় সাহসী সিদ্ধান্ত। কারণ এই এই পয়সাটা কোথা থেকে আসবে? এতগুলো বড় বড় প্রজেক্ট, মানে যদিও এটা মেগা প্রজেক্ট না, একেবারেই প্রো পিপল প্রজেক্ট। যে আমরা ফ্যামিলি কার্ডের কথা যদি ধরি, যে এখানে একেবারেই লোয়ার ইনকামের মানুষ, গরিব মানুষ 2500 টাকা পার মাসে পাবে, এটা যে কি একটা সাপোর্ট তার, সেটা তো মানুষের অভিব্যক্তি দেখেছেন। এবং এটা শুরু করে দিয়েছেন উনি। এবং ইমাম মুয়াজ্জিনদের বেতন, যেটা আমার মনে আছে যে আমরা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একই প্রোগ্রামে বক্তা ছিলাম। তো একজন লোক একটু বিএনপি অ্যালায়েন্সের পক্ষে কথা বলে, ওখানে সম্ভবত তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের, তারা খুব হট্টগোল করেছিল। তো পরে আমি বক্তব্য দিয়েছিলাম, কিছুটা কাম অ্যান্ড কুল হয়েছে। তারপর প্রধানমন্ত্রী বক্তব্য দিলেন, তিনি সেখানেই ঘোষণা দিয়েছিলেন যে আমরা ইমাম মুয়াজ্জিনদের আমরা বেতন, তাদের মর্যাদা নিশ্চিত করব। সেটা, এবং শুধু ইমাম মুয়াজ্জিন যে একটা মুসলিম কান্ট্রি শুধু ইমাম মুয়াজ্জিনদের দিয়েছেন সেটা না, একেবারেই অন্যান্য ধর্মাবলম্বীর নেতৃবৃন্দ যারা, তাদেরকেও আওতাভুক্ত করেছেন। খাল খননের, এবং আমি মনে করি এটা আমাদের সংবিধানেও কিন্তু বলা আছে যে গ্রামীণ উন্নয়ন এবং গ্রামীণ মানুষের জীবনের ভাগ্যের পরিবর্তনে ব্যাপক কর্মপরিকল্পনা নিতে হবে, এটা কিন্তু সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে বলা আছে। এবং যেটা আজকের প্রধানমন্ত্রী, ওনার বাবা বাংলাদেশের একজন সফল, আমি মনে করি যে রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান সে সময় যে খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে বিপ্লব এবং অর্থনীতিতে একটা পুনর্জাগরণ ঘটিয়েছিলেন, ঠিক সেই পদ্ধতিটা নিয়ে তিনি কিন্তু খাল খননের কর্মসূচিটা এখন করছেন। খাল খনন, আমি গ্রামের ছেলে হিসেবে আমি মনে করি যে এই খাল খনন কর্মসূচিটা খুবই সময় উপযোগী। কারণ এখন এত বাড়িঘর হচ্ছে, বিশেষ করে গ্রামাঞ্চলে অনেকে পুকুর কিংবা বাড়িঘর হয়েছে, ধরেন খালের জায়গা, সরকারি জায়গা বন্ধ করে দিয়ে। তো এই খাল খননের ফলে সেখানে আপনার এই বর্ষার সময় পানি আটকে থাকা, কিংবা সিজনে আবার কৃষকরা ওই খাল থেকে পানি ব্যবহার করতে পারবে। সেই ক্ষেত্রে খাল খনন কর্মসূচিটা, যেটা 20,000 কিলোমিটার উদ্যোগ নিয়েছেন, অত্যন্ত একটা সময়োপযোগী প্রোগ্রাম কৃষকদের জন্য, দেশের অর্থনীতির জন্য, এবং আমাদের অভ্যন্তরীণ অর্থনীতি বা বিএনপির যে ফিলোসফি, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য খুবই যুগোপযোগী প্রোগ্রাম। এবং কৃষক কার্ড, যেটা আমরা বলছিলাম যে এখানে উনি বিশেষ করে, আমার মনে হয় যে গত এই 16 বছর একটা উন্নত দেশ এবং অনেক দেশেও গিয়েছেন, যার ফলে উনি বিভিন্ন দেশের ব্যবস্থা সম্পর্কে ভালো ধারণা নিয়েছেন এবং সেটা তিনি দেশে সুন্দর ব্যবস্থাগুলো ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন। যে কৃষক কার্ড সুবিধা পায় সরকার, বিভিন্ন ধরনের সামাজিক সুরক্ষামূলক প্রোগ্রাম, সেখানে দেখা যায় অনেকটা কিন্তু রাজনৈতিক বিবেচনায়, দলীয় বিবেচনায়, বিভিন্ন সুপারিশে, তো প্রকৃত কৃষক যেন পায় তার আপনার জমির পরিমাণ, সে কি কাজ করে, এই ডেটা সহ একটা স্মার্ট কার্ড থাকবে এবং ওই কার্ডে তার নামে বরাদ্দ কিংবা তার বীজ, সার, সুযোগ সুবিধা যাচ্ছে। এটা কিন্তু খুবই একটা মানে উপযুক্ত কাজ। একই সাথে আমরা যেটা পরবর্তী প্ল্যানে যেটা জানতে পারছি, আমাদের ক্যাবিনেট মিটিং বিষয়ে হেলথ কার্ড দেবেন তিনি এই গরিব মানুষের, বা পর্যায়ক্রমে সেটা সবার জন্যই ইমপ্লিমেন্ট করবেন, সবার জন্য প্রযোজ্য হবে। আমি মনে করি যে বাংলাদেশের দুটো দিক আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। একটা হচ্ছে এই যে একটা বিশাল জনগোষ্ঠী, এদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাটা, দ্বিতীয়ত হচ্ছে এদেরকে সুস্থ রাখাটা। তো সেই ক্ষেত্রে এই হেলথ কার্ড দেওয়ার মধ্যে দিয়ে, এবং যেটা হয়তো আগের সরকারও আলাপ আলোচনা করেছে, বাট এটা
তারেক রহমানেরও মাথায় ছিল, যেটা আমরা অনেকবার ইনফর্মাল আলোচনায় বুঝেছি, উনি এটা আমাদের সাথে একাধিকবার বলেছেন, স্বাস্থ্য ব্যবস্থার এই চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ। সবাই তো এখন ঢাকা আসতেছে, আপনার হাত ভাঙছে, পা ভাঙছে, স্ট্রোক করছে, সব ঢাকা আসতে হচ্ছে, হৃদরোগ কিংবা ডিএমসি। তাহলে আমাদের যে 10টা 8টা বিভাগ আছে বর্তমানে, এই বিভাগীয় পর্যায়ে যদি এই চিকিৎসা সেবাগুলো পাওয়া যেত তাহলে কিন্তু ঢাকা আসতে হতো না। তো এটা নিয়ে উনি আপনার স্পষ্টই নির্দেশনা দিয়েছেন। এবং একবার আমি এবং আমার সেক্রেটারি ছিলেন রাশেদ খান, আমরা একবার বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কিন্তু তরুণদের অনেক স্বপ্ন যে এই দেশটাকে আমরা এইভাবে গড়ে তুলব। তো সে হাত ধরে বলছে, ভাই আমি তো স্বপ্নের মধ্যে নেই, আমি বাস্তবায়নের পথে আছি। এবং ওনাকে যতদিন দেখতেছি ওনার কাজকর্ম আসলে এটা অভিভূত হওয়ার মতো। জি হ্যাঁ, একটা শেষ মুহূর্তে একটা কথা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বপ্নের মধ্যে নাই, বাস্তবায়নের মধ্যে আছে। আমি এই সংসদকে মজলুমের সংসদ বলা হয়, সে আলোচনা করবার আগে একটা ছোট্ট জিনিস খালি অবহিত করে আপনাকে বলছি। মাননীয় ডেপুটি স্পিকার যে কথাটাই বলেছিলেন যে এই সংসদে যারা এসে তারা ফাঁসির মঞ্চ থেকে এসেছে, গুম হওয়া পরিবার থেকে এসেছে, গুম হওয়া থেকে এসেছে, কেউ আবার কারাগারের দীর্ঘ জীবন মজলুম হয়ে তারা এই সংসদে এসেছে। সুতরাং এই সংসদটা মজলুমদের একটা মিলনমেলা হিসেবে আখ্যায়িত করেছে। আমি সেই প্রসঙ্গে না গিয়ে আসছি যে আপনি যে মন্ত্রণালয়ে দায়িত্ব আছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়। আমরা দেখেছি যে প্রবাসী আয়ের উপর নির্ভর করে কিন্তু আমাদের অর্থনৈতিক চালিকার শক্তি সেখানে শক্তিশালী হচ্ছে। এবং গত মার্চে ঈদের মাসে আমরা দেখেছি বাংলাদেশে প্রবাসী আয় একক মাস হিসাবে গত মার্চে ছিল সর্বোচ্চ ছিল, এবং সেখানে আমরা প্রবৃদ্ধির হার 13.93% আমরা দেখতে পেয়েছি। একই সাথে আমরা $3.75 বিলিয়ন রেমিটেন্স আমরা দেখতে পেয়েছি, সর্বোচ্চ রেমিটেন্স আমরা দেখতে পেয়েছি। সে অবস্থায় মধ্যপ্রাচ্যের যে সংকট, আমরা যদি ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আমাদের শ্রমবাজার সংকুচিত হচ্ছে, শ্রমবাজার চ্যালেঞ্জের মধ্যে পড়ছে, ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের 7 জন বাংলাদেশি ইতিমধ্যে সেখানে নিহত হয়েছে। এই সার্বিক অবস্থা আপনার শ্রমবাজার পরিস্থিতিকে আপনি কীভাবে দেখেন? তাকে একটু বলে আসি, আপনি যে কথাটা উঠাইছিলেন এটা আসলে একটা ঐতিহাসিক সংসদ, এবং আপনি যেভাবে বলেছেন যে আসলে যেটা মজলুমদের মিলন মেলা, তো সেই দিক থেকে আমরা আশাবাদী যে এই সংসদটা বাংলাদেশের ইতিহাসে একটা কার্যকর সংসদ হবে, যারা প্রকৃত অর্থে দেশ এবং জাতির জন্য একটা নতুন ইতিহাস, নতুন কিছু রেখে যেতে পারবেন। তো আপনি যেটা বলছেন, এখানে আমি তো মানে মন্ত্রিসভার সদস্য হিসেবে অনলি, কিন্তু মন্ত্রিসভার সদস্যরা সরকারি সদস্য, আর বাকিরা কিন্তু বেসরকারি সদস্য। এমনকি সরকারি দলের এমপিরাও কিন্তু বেসরকারি সদস্য সংসদে, সার্বভৌম সংসদে সবাই বেসরকারি সদস্য, শুধু মন্ত্রিসভার সদস্যরা সরকারি সদস্য। তো আমরা তো ওই আপনার ওইভাবে প্রশ্ন করতে পারি না। আমাদের মন্ত্রণালয় রিলেটেড যদি কেউ প্রশ্ন জিজ্ঞাসা করে তাহলে প্রশ্ন উত্তর পর্বে আমরা অংশ নিতে পারি। আর স্পিকারের প্রেসিডেন্টের ভাষণ কিংবা বাজেট সেশনে হয়তো ইন জেনারেল কিছু কথা বলা যায়, যেই কারণে আমাদের তো বলার চেয়ে শোনার আপনার বেশি সুযোগ হয়। তো মাঝে মাঝে আসলে এই নিজেরই একটা মানে ভাবি যে এই যারা কথা বলছে, দেখেন আজকের এই পট পরিবর্তন না হলে, ওই যে আপনি বলছেন ইভেন আমারই তো এইখানে না, আমি তো ধরে নিয়েছিলাম যে 3-4 বছর আগে তো জেল থেকে বাইরে দিয়েছি না, তো আমি কি কি করব জেলখানে সে লিস্ট করে ফেলেছি, যে যদি বেঁচে থাকি তাহলে এই বই পুস্তক পড়বা, একটা অভিজ্ঞতা নেই, এইভাবে কাজ করব, ওখানে আমরা ধরেই নিয়েছিলাম সেখানে। এবং অনেকে যে ফাঁসির সরাসরি আসামি থেকে আজকে সংসদে এসেছে, তো সেই দিক থেকে এটা ঠিক যে এই সংসদ আমরা আশা করি যে জাতির প্রত্যাশা পূরণে, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠায় একটা ভূমিকা রাখবে। তো এইটুকু একটু জানিয়ে রাখলাম। আর আপনি যেটা বলছিলেন যে মধ্যপ্রাচ্যের বিশেষ করে ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র তাদের এই সংঘাত বা যুদ্ধের ফলে আমাদের যে একটা সংকট তৈরি হয়েছে, এটা অস্বীকার করা হয় নাই। প্রথমত হচ্ছে যে তেলের সংকট দিয়ে তো বোঝা যাচ্ছে যে সংকটের মাত্রাটা কোন লেভেলে, এবং এটা বাস্তব বিষয় তো এটাই। শুধুমাত্র বাংলাদেশে ধরেন অনেকে, এখন আমিও তো বিরোধী রাজনীতি করেছি, সরকারের সমালোচনা করেছি শেখ হাসিনাকে, এবং আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে ওই আমাদের সময়ে এই 2018 আমরা যখন রাজনীতি সক্রিয়ভাবে করি, এই 18 থেকে জুলাইয়ের আগ পর্যন্ত শেখ হাসিনা, শেখ মুজিব, আওয়ামী ফ্যাসিবাদের যদি কেউ তীব্র এবং কঠোর সমালোচনা করে 5 জন ব্যক্তি থাকে, তার মধ্যে আই ওয়াজ ওয়ান অফ দেম। তারপরেও কিন্তু আমার ভাষায় আমরা একটা শিষ্টাচার রাখার চেষ্টা করেছি, একটা নিয়মের মধ্যে থেকে কথা বলার চেষ্টা করেছি, কারণ একেবারে যা ইচ্ছা তাই বলাটা এটা আবার স্বাধীনতা বা এটা সুন্দর দেখে না। তো এই সরকার তো 50 দিনের একটা সরকার, এই সরকার তো এসে নতুন এই অল্প সময়ের মধ্যে নতুন কর্মসংস্থান, মার্কেটস, অনেক কিছু অর্থনীতি ঢেলে সাজানো চাইলেই তো সম্ভব না, মিনিমাম 6 মাস সময় দরকার। তো সেক্ষেত্রে এই যে তেলের সংকটটা, কিন্তু মধ্যপ্রাচ্যের এই সংকটের ফলে শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ডের
অনেক দেশে কিন্তু আমরা জানি জ্বালানির ফলে দ্রব্যমূল্যের দাম, এমনকি আমি শুনেছি ইউএসএ তে আমার একজন ঘনিষ্ঠ লোক সে বলেছে 20 থেকে 25% আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেছে। জ্বালানির দাম তো সব জায়গায় বাড়ছে, আর জ্বালানির ফলেই তো এই সমস্ত জিনিসপত্রের দামগুলো বাড়ছে। সো এইটা দ্বারা তো বোঝাই যাচ্ছে যে সংকটের মাত্রাটা কতটুকু। যদি এখানে বাংলাদেশে ধরেন সরকারকে কেউ গালি দিচ্ছে, কেউ জ্বালানি মন্ত্রীকে গালি দিচ্ছে, ভাই তারপরেও এই সংকটে আমরা ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা করছি, আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক, অর্থনীতি, সাংবাদিকতা সবকিছু বুঝেন, এই পরিস্থিতিতে এই তেলের দাম না বাড়িয়ে কিন্তু কোনো উপায় নাই। আমরা অবাক হয়েছি যে সরকার এটা কিভাবে ট্যাকেল দিল, এখনো বাড়ায় নেই, তবে বাড়ানো লাগবে, দুদিন আগে পরে হয়তো সরকারকে সেই লাইনে যেতেই হবে, কারণ নাহলে এত ভর্তুকি দিয়ে সরকার পারবে না, যেটা আমরা বুঝতে পারছি। মধ্যপ্রাচ্যের এখন আমাদের বর্তমান আমার মন্ত্রণালয় রিলেটেড যদি আমরা সমস্যাটাকে দেখি, সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে আমরা যেটা দেখেছি যে আমাদের এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারি 3 মাস যেহেতু গেছে, এই 3 মাসের যে মধ্যপ্রাচ্যগামী বিশেষ করে আমাদের যে লোকজনের যাওয়ার প্রবণতা, সেটা বেশ কিছু আপনার ডাউন হয়েছে, ডিক্রিজ হয়েছে। সেই দিক থেকে আমাদের একটা ফোরকাস্ট আছে যে যদি যুদ্ধ, আমরা ওইভাবে অ্যাসেসমেন্ট করছি যে এই যুদ্ধ যদি 3 মাস চলে তাহলে আমাদের কি ধরনের লোকজনের যাওয়া কমতে পারে এবং ওইখানের শ্রম বাজারে কি প্রভাব পড়তে পারে, একটা 3 মাস, আরেকটা 6 মাস, এবং আরেকটা যদি আরো, এবং মনে হচ্ছে ধরেন যেটা ফিলিস্তিনের মতো এই যুদ্ধ, একটা হচ্ছে যে আপনার থেমে থেমেও আবার হতে পারে, একবার ধরেন একটু এই সিজফায়ার হলে আবার দেখা যায় 2-3 মাস পরে দেখবেন এটা বম্বিং করতেছে, ওইটা নিয়ে আবার সংকট তৈরি হচ্ছে। তো এগুলো নিয়ে আমাদের একটা নিজস্ব স্টাডি তো আছে, সবকিছু তো ওপেন করা যায় না, সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে আমরা কাজ করতেছি। যেমন আমাদের মালয়েশিয়া বড় দ্বিতীয় শ্রমবাজার, সৌদি প্রথম লোকজন যাওয়ার ক্ষেত্রে, দ্বিতীয় হচ্ছে মালয়েশিয়াতে কতগুলো ঘটনার কারণে এখানে মামলা হয়েছে, সেই কারণে বন্ধ আছে। আমরা এটা সরকারের সর্বোচ্চ পর্যায়ে মিটিং করে 3টা মিটিং করেছি এই বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি করা নিয়ে এবং প্রবাসীদের কল্যাণ নিয়ে। তো সেখানে এই বিষয়গুলো আলাপ আলোচনা, বিভিন্ন বিষয়গুলো আলাপ আলোচনা, পাশাপাশি সরকারের যে নির্বাচনী ইশতেহার ছিল, প্রবাসী ফাউন্ডেশন করা, প্রবাসীদের কাট করা, প্রবাসীদের হয়রানি মুক্ত ঝামেলাবিহীন এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন দূতাবাসগুলোতে সেবা দেওয়া, শ্রম কল্যাণ উইংয়ের সংখ্যা বৃদ্ধি করা। এবং গতকালকে আমাদের একটা মিটিং ছিল, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যেই সমস্ত দেশে আমাদের মন্ত্রণালয়ের শ্রম কল্যাণ উইং আছে বাট শ্রমিক ফাংশন নাই, ওখান থেকে আপনি সরাইয়ে যেখানে ফাংশন আছে সেখানে একাধিক দেন। তো এই কাজগুলো আমরা করতেছি। সেখানে আমরা মালয়েশিয়া শ্রম বাজার, আমাদের তো লোকজন যাওয়া দরকার, মালয়েশিয়া শ্রম বাজার ওপেন হলে আমাদের লাখ লাখ লোক যাবে। সে তাহলে এই যে লাখ লাখ লোক ওয়েটিং আছে, ধরেন ঠিক আছে, অনেক ক্ষেত্রে যেটা বলে নেসেসিটি নোজ নো ল, প্রয়োজন কোনো আইন মানে না। এখন মিডল ইস্টের ক্রাইসিস, আবার মালয়েশিয়া যদি আমি আটকে রাখি তাহলে তো আমাদেরই ক্ষতি হচ্ছে। সো মালয়েশিয়ার কিছু ইস্যু আছে, আমরা যেভাবে সলভ করে আমাদের লোক পাঠানোর হচ্ছে টার্গেট, সেই লক্ষ্যে আমাদের 8 তারিখে একটা প্রতিনিধি যাচ্ছে, আমাদের মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, যে তারা দুজন, এবং আমাদের অ্যাম্বাসেডার তো আছে ওখানে, তারা যাচ্ছে আলাপ আলোচনা করে কি প্রক্রিয়ায়, এর আগেও তো আলোচনা চলেছে, আমরা খুলতে পারি। দ্বিতীয়ত, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যুদ্ধের ফলে থাইল্যান্ড থেকে প্রায় 15 লাখ লোক কম্বোডিয়া চলে গেছে, আর থাইল্যান্ডে এখন ওই মার্কেটটা আমাদের একটা ধরার সুযোগ আছে, সেটি নিয়েও আলাপ আলোচনা চলছে। এবং পাশাপাশি কোরিয়াতে তো আমাদের মৌসুমি কর্মী সহ আরও আমরা ওখানে কীভাবে কর্মী বাড়াতে পারি, জাপানের ক্ষেত্রে আমাদের এমইউ আছে, এমইউ ছাড়াও আমরা আরও কিভাবে একটা লার্জ স্কেল ওখানে পাঠাতে পারি, জাপানের সাথে আমাদের বিজনেস টাই স্ট্রং হচ্ছে, লার্জ হচ্ছে, ওইটাকে কাজে লাগিয়ে ওদের সাথে আমরা দেন দরবার যে আমাদের কিছু লোকজন তোমাদের ওখানে ফাঁকা হচ্ছে, আমাদের কিছু লোকজনকে সুযোগ দাও। তো সেক্ষেত্রে সুযোগ হচ্ছে, এই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দপ্তরও সরাসরি আমাদের মিনিস্ট্রির পাশাপাশি তারাও একটা ভূমিকা নিচ্ছে। তো জাপানের, কোরিয়া এবং চায়নাতে যারা ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হবে স্টুডেন্টরা, আমরা স্টুডেন্টদেরকে এই 3টা দেশে পাঠানোর ক্ষেত্রে বেশি প্রেফারেন্স দিচ্ছি, কারণ জাপানিরও তো একটু ভদ্র নম্র জাতি। এখন আমাদের দেশের মানুষের মানে শুনতে খারাপ হলেও এটা একটা রিয়েলিটি, যে যেমন কিছুদিন আগে একটা কমপ্লেন আসছে, জাপানের একটা কোম্পানি, আমাদের লোক জাপানে গেছে, সে আপনার ওই মেট্রোতে ভাড়া না দিয়ে, আপনার মেট্রো না যেন বাসে, সরি আমি এক্স্যাক্টলি খেলা স্টেনের মধ্যে, মেট্রো না জানি বাসে ভাড়া না দিয়ে নেমে গেছে। তো ওদের যে সিস্টেম, ওটা তো ধরা পড়ে যায়। ওরা সেই কোম্পানি যে আপনার তাদেরকে ম্যানপাওয়ার সাপ্লাই দিয়েছে, তাকে বলেছে তোমার থেকে আমরা লোক নেব না। দেখেন একটা লোক কিন্তু তাহলে ওই কোম্পানির মার্কেট ডাউন করে দিয়েছে, আর ওরাও বাংলাদেশ থেকে তাহলে নিবে না। সেম আপনি যদি যান বাহরাইনে, ওইখানে একজন আপনার মসজিদ, আমাদের একজন তার ইমামকে মেরে ফেলছিল, ওই একটা ঘটনায় কিন্তু বাংলাদেশিদের শ্রমবাজার বন্ধ। ইউএইতে সেম কেস আমরা যেটা শুনলাম, যে আমাদের যারা যাচ্ছে তারা নানা ধরনের
অপরাধ কার্যক্রমে জড়িয়ে যাচ্ছে। আমি গতবার সিঙ্গাপুরের চিকিৎসা নিতে গিয়েছিলাম, সেখানে আমি একটা ঘটনা শুনলাম যে বাংলাদেশি লোক নকল ডলার তৈরি করছে। তাহলে এই দু একজন লোক কিন্তু আপনার এই আমাদের শ্রমবাজারের উপরে নেগেটিভ ইফেক্ট না, দু একজন লোকের এখানে কিন্তু একেবারে বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এখন চিন্তা করছি যে আমাদের এখান থেকে যে সমস্ত লোক যাবে তারা একটা ট্রান্সপারেন্ট ওয়েতে যাবে এবং তাদের একটা বেসিক প্রশিক্ষণ আমরা এখান থেকে দেবো। স্কিল ম্যান পাওয়ার, উইদাউট স্কিল ম্যান পাওয়ার আমরা পাঠাবো না। সেই লক্ষ্যে আমাদেরকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আমরাও কাজ করছি। আমাদের যে সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এইগুলোকে আরও আধুনিকায়ন করে, প্লাস বেসরকারি যারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কোর্স আদার্স ট্রেনিং করায় তাদেরকেও কানেক্ট করা, যেন যেই দেশে যাচ্ছে তাদের কালচার, এটিকুয়েট, বেসিক কিছু ধারণা তারা নিয়ে যায়। প্লাস হচ্ছে যারা স্টুডেন্ট, আমরা মনে করছি যে শিক্ষিত এই তরুণরা গেলে পয়সা ইনকাম, আর্থিকভাবে মানে বেশি ইনকাম করতে পারে। প্লাস হচ্ছে তারা আসলে তরুণ হয়, তারা কিন্তু ওই যে জাপানের ক্ষেত্রে যেমন ওদের ভাষার বেসিক লেভেল হচ্ছে N5, তারপর হচ্ছে N4, তারপর হচ্ছে N3, এইভাবে N2 অন পর্যন্ত। তো N5 হচ্ছে যেটা ধরেন ওই আমাদের মিনিমাম ওই ওয়াটার বললে বুঝি যে আমরা পানি চাই, কিংবা ইট বললে যে আমরা খাইতে চাই, এরকম একটা। তো ওই পাশাপাশি আমরা চাচ্ছি যে N3 বিশেষ করে আমাদের যে ড্রাইভিং ভিসায় যাওয়ার লোক আছে, ওখানে কেয়ার গিভিং এর লোক যাওয়ার সুযোগ আছে, তাদের তো অসুস্থ মানুষের বুঝতে হলে, ভাষা বুঝতে হলে ন্যূনতম N3 বুঝতে হবে। তো এই ল্যাঙ্গুয়েজ কোর্সগুলোতে স্টুডেন্টরা এখান থেকে কিছু করে আরেকটু যদি ওখানে যে করে, সেই সুযোগটা ওরা দিচ্ছে চাকরির পাশাপাশি এই কোর্সগুলো করার। আমরা একটা বিরতিতে যাবার আগে আমি আবার একটু ফিরে আসি। আমরা, আপনি বলছিলেন যে আমাদের ট্রেডিশনাল শ্রমবাজারগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেখানে মধ্যপ্রাচ্যের সংঘাত বা যুদ্ধের পরিস্থিতির কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো, আমাদের কাতার, ওমান, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, সব দেশগুলোতে আমাদের ফ্লাইট বন্ধ রয়েছে, কর্মী যাওয়া বন্ধ রয়েছে। ইভেন কর্মীদেরকে সেখানে কিন্তু চাকরিতে তারা থাকতে পারবে কিনা সেটা চ্যালেঞ্জের মধ্যে পড়ছে যদি সিজফায়ার যুদ্ধ হয়। সে অবস্থার প্রেক্ষাপটে আপনি বলছিলেন যে আমাদের ট্রেডিশনাল শ্রমবাজারগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার। আমরা দেখেছি বিগত সময় প্রায় 5.5 লক্ষের বেশি কর্মী সেখানে গিয়েছেন। আমরা যতটুকু জানি বা দেখেছি বা সেটার সাথে একটা সম্পৃক্ততার কারণের জন্য আমি জানি, সেটা হচ্ছে যে ওখানে 1500 ইঙ্গিত করে বেতন ভাতা, বা যারা কর্মীরা গিয়েছে তাদের মধ্যে কেউই কিন্তু খুব একটা বেশি যে অভিযোগ, সেই অভিযোগ তাদের বেতন ভাতা নিয়ে বা কর্মের ক্ষেত্রে সেরকম অভিযোগ নেই। নানা রকম দৃষ্টিভঙ্গি, নানা রকম অভিযোগ থাকতে পারে। সে অবস্থায় এই শ্রমবাজারের বিষয়ে পর্যালোচনা করবার জন্য উচ্চ পর্যায়ের একটা টিম মালয়েশিয়া যাচ্ছে, মাননীয় মন্ত্রী এবং মাননীয় উপদেষ্টা মহোদয় সেখানে যাচ্ছেন। তো সে অবস্থায় এর ব্যাপারে আপনারা কতখানি আশাবাদী? অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই বিষয়টা নিয়ে বেশ কিছু কাজ একটা ফলো আপ হয়েছে। সেই ক্ষেত্রে আমরা আশাবাদী যে এইবার আমাদের এই সফরের পরে হয়তো এই মার্কেটটা ওপেন হবে। কারণ হচ্ছে অনেকগুলো ওদের ওখানে অনেকগুলো কন্ডিশন ছিল। এখানে রিক্রুটিং এজেন্সি যাচাই বাছাই করে একটা তালিকা ওখানে পাঠানো হয়েছিল। কারণ আপনি জানেন যে মালয়েশিয়া 10টা শর্ত দিয়ে মানে এখানে রিক্রুটিং এজেন্সি লাইসেন্সের তালিকা পাঠাতে বলেছিল। তো আমাদের তখন ইন্টারিম গভর্নমেন্ট এখানে বলেছে এর মধ্যে 3টে শর্ত, এটা আমাদের পক্ষে মানা সম্ভব না, যেটা বোধহয় আরও বেশ কিছু দেশও বোধহয় ইগনোর করছে। তার মধ্যে একটা 10,000 স্কোয়ার ফিটের অফিস থাকা, তারপরে আপনার 3,000 লাস্ট কয়েক বছরের জন্য লোক পাঠানো। এই শর্তগুলো ছাড়া বাকি 7টা শর্ত পূরণ করছে এমন আপনার বেশ কিছু লাইসেন্স, এমন না সবাই, যেগুলো 7 শর্ত পূরণ করছে এবং আরেকটা লেস করে যারা 6টা পর্যন্ত পূরণ করছে, এই লিস্টগুলো মালয়েশিয়া পাঠানো হয়েছে। সো এখন মালয়েশিয়ার গভর্নমেন্টের এখানে কিছু রিজার্ভেশন ছিল যে ওরা ওদের রেপুটেশন কিংবা আদার্স বিভিন্ন বিষয়ের কারণে ওরা শর্ট লিস্ট করতে, ওরা বলছিল শর্ট লিস্ট পাঠাই দিত, আমাদের জায়গা থেকে সেটা পাঠানো নেই। তো এই আলাপ আলোচনার মাধ্যমে আমাদের পক্ষ থেকে চেষ্টা করা হবে যেন সর্বোচ্চ সংখ্যক আমাদের যে প্রায় 3,000 মতো রিক্রুটিং লাইসেন্স আছে, কিন্তু প্রকৃত অর্থে 3,000 আমার মনে হয় না যে 3,000 লোক কাজ করে লাইসেন্সের। অনেকে লাইসেন্স নিয়ে রাখছে, অনেকে লাইসেন্স সেল করে দেয়, সেক্ষেত্রে খুব বেশি লাইসেন্স কাজ করছে না। আবার তার মধ্যে অনেকের বিরুদ্ধে নানা ধরনের প্রতারণার অভিযোগ আছে। অনেকে থার্ড পার্টি, ফোর্থ পার্টি ভায়া লোক যায়, সেক্ষেত্রে দেখা যায় অস্বাভাবিকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সো সেই ক্ষেত্রে আমাদের যেটা মন্ত্রণালয়ের আইনের মধ্যে আছে একটা নীতিমালা করা, যে সমস্ত কোম্পানিগুলো রেপুটেশন সহকারে এই বিজনেস করছে বা লোক পাঠাচ্ছে তাদের কিন্তু একটা গ্রেডিংয়ের মধ্যে নিয়ে আসা, যেটা বিদেশিরাও চায় যে তোমার ভালো কোম্পানির তালিকাগুলো দাও। তো ভালো কোম্পানির তালিকা তো মুখস্থ দিতে পারি না, আমার কাজের ভিত্তিতে, পারফরমেন্সের ভিত্তিতে একটা লিস্ট হবে, এটা আমরা প্রধানমন্ত্রীকে বলছি, প্রধানমন্ত্রী এগ্রি করছে যে হ্যাঁ যারা ভালো কাজ করবে সেটা আপনি ক্যাটাগরি করতেই পারেন। সো এখন মালয়েশিয়া ঠিক করবে যে এর মধ্যে থেকে কোন লাইসেন্সগুলো বা কী প্রক্রিয়া ফাইনালি ওরা সুযোগ দেবে। আশা করি যে এটা ওপেন হবে। আর এর আগে আমি ওই যেটা একটু বলতেছিলাম একটু শেষ করেছি, যেটা ল্যাঙ্গুয়েজ কোর্সে যে সমস্ত স্টুডেন্টরা এই 3 দেশে যাচ্ছে
জাপান, কোরিয়া, চায়না, সেখানে তাদের অনেক সময় স্টুডেন্টদের জন্য ওই বিশ্ববিদ্যালয়ে আপনার ব্যাংক সলভেন্সি বা ব্যাংক গ্যারান্টি চায়। ওইটার জন্য 10 লাখ টাকা আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক, ছাত্ররা জানে, ওইখানে আবেদন করলে 10 লাখ টাকা লোন সাপোর্ট দেওয়া হচ্ছে। লোন সাপোর্ট আপনি এটা নিয়ে লোনটা খরচ করতে পারবেন না, কিন্তু আপনি লোন নেবেন, আপনার অ্যাকাউন্টে ওটা জমা থাকবে টাকাটা। আপনি যদি কোথাও পেমেন্ট করতে চান, দেন ওই পেমেন্ট গেটওয়েতে শুধুমাত্র টাকাটা ট্রান্সফার হবে, অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না, ক্যাশ ব্যবহার করতে পারবেন না। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা পুরো আলোচনাটা জুড়ে করবার চেষ্টা করবো, রেমিডেন্স যোদ্ধাদের কথা বলবো, এবং আপনি মালয়েশিয়া শ্রমবাজার খুলবার ব্যাপারে বলছেন যে সরকারের এই কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে, এবং যেহেতু জাপান, কোরিয়া এবং চাইনিজ যে ল্যাঙ্গুয়েজটা, এবং ভিয়েতনাম যেহেতু, এবং থাইল্যান্ডের মধ্যে যুদ্ধ পরিস্থিতি, সেখানেও আমাদের শ্রমবাজার খুলবার জন্য একটা কর্মপরিকল্পনার অংশ হিসেবে রয়েছে। আমরা চাই যে আমাদের কর্মসংস্থান সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, দেশি বিদেশি কর্মসংস্থান হোক, সেটা কিন্তু আমাদের বড় প্রত্যাশা। আমরা সে আলোচনা আপনার সাথে ফিরবো। প্রিয় দর্শক, ইস্পানি মির্জা শুভরাত্রিতে আমরা একটা প্রথম বিরতি নিচ্ছি। আমরা একটু আগে জানিয়েছিলাম আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন, আমি মজলুম নেতাই বলতে চাই, মজলুম নেতা যিনি আজকে সংসদে গিয়েছেন, এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর রয়েছেন আমাদের সাথে, ভিপি নূর। আমরা তার সাথে একই আলোচনা নিয়ে একই অনুষ্ঠানে অল্প কিছুক্ষণ একটা বাণিজ্যিক বিরতির পরে ফিরে আসছি। প্রিয় দর্শক, ইস্পানি মির্জা শুভরাত্রির একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ইস্পানি মির্জা শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে আমরা মধ্যপ্রাচ্যের যে বর্তমান যুদ্ধ পরিস্থিতি, আমাদের শ্রমবাজার, আমাদের রেমিটেন্স, সেই কথাগুলো বলতে গিয়ে আমাদের ট্রেডিশনাল শ্রমবাজারগুলো নিয়ে কথা বলছিলাম মাননীয় প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নূর এমপি মহোদয়ের সাথে। আমরা আবার একটু ফিরে আসি বিরতির পরে। দর্শকদের নিশ্চয়ই আমরা বলতে সুযোগ পেয়েছি যে আমাদের ট্রেডিশনাল শ্রমবাজারের হিসাবে মালয়েশিয়া একটা দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার, কিন্তু বিষয়টা হচ্ছে যখনই কোনো শ্রমবাজার খুলবার একটা সুযোগ তৈরি হয়, তখনই কিন্তু একটা প্রতারণার একটা সুযোগ তৈরি হয়ে যাকে আমাদের যারা অভিবাসী ইচ্ছুক কর্মীরা, তারা কিন্তু না বুঝে না শুনে দেখা যায় যে যিনি কর্মী প্রেরণ করতে পারবেন তার কাছে না গিয়ে দালালের খপ্পর পড়েন। সেই বিষয়টি আপনারা কীভাবে দেখেন? একই সাথে এই শ্রমবাজারটি খুললে এই মধ্যপ্রাচ্যের পরিস্থিতিটা, অন্তত সংকটটাকে আমরা কিছু কাটাতে পারবো। কত সময়ের মধ্যে আপনারা আশাবাদী এই মালয়েশিয়া শ্রমবাজারটা হয়তো বা বাংলাদেশের জন্য পুনরায় মুক্ত হবে? যেহেতু গত সরকারের সময় অনেকখানি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আছে, একটা দুই দেশের একটা যৌথ কার্য সম্পাদনের কমিটি, ওরা এখানে এসে মিটিং করেছিল, এবং লাস্ট গভর্নমেন্টের সময় টপ লেভেলের এখানকার আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান এবং ওইখানকার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এখানে এসেছিল, ডক্টর ইউনূস স্যার ওখানে গিয়েছিলেন, সব উপদেষ্টারাও গিয়েছিলেন। তো আমাদের যেটা সুবিধা, ওনারা অনেক কাজ এগিয়ে নিয়ে এসেছিলেন। তো ওই যে লাইসেন্সটা যে পাঠিয়েছিল ওদের 10 কন্ডিশনে, আর এখানে আমরা 7টা 6টাতে পাঠাইলাম, ওইটার পরে আর ওদের সাথে আলাপ আলোচনাটা আগায় নেই। আর স্বাভাবিকভাবেই ওরা হয়তো ওয়েটিংয়ে ছিল যে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসুক। সো তাহলে এখন তো শুধুমাত্র এই ওদের যে লাইসেন্স নিয়ে ওরা কী সিদ্ধান্ত নেবে, এই সিদ্ধান্তটা দিলেই আমরা লোক পাঠাতে পারি। তো সেক্ষেত্রে নতুন সরকার গঠিত হয়েছে, সরকার প্রতি ওদেরও ভালো ধারণা আছে। তো আমার মনে হয় যেহেতু একেবারে মিনিস্টার লেভেলের সফর হচ্ছে, এই সফরের পরে আশা করি একটা ভালো সংবাদ, বিশেষ করে এই বাজারটা ওপেনের জন্য সবাই পাবে যারা ওয়েটিংয়ে ছিল। বিশেষ করে আমাদের কাছে প্রতিনিয়তই জিজ্ঞেস যে মালয়েশিয়া কবে ওপেন হচ্ছে। মালয়েশিয়ার পাশাপাশি আশা করি যে খুব অল্প সময়ের মধ্যে থাইল্যান্ডও আমাদের জন্য একটা ভালো বাজার তৈরি হচ্ছে। এবং আমরা যেটা মিটিং করে আলোচনা করেছি এবং আমরা কাজে লাগাচ্ছি, আমরা আমাদের এই মার্কেট ডাইভার্সিফাই করার জন্য এবং এই মার্কেট অ্যানালাইসিস করার জন্য বা মার্কেট ধরার জন্য আমাদের প্রতিষ্ঠিত ডায়াসপোরা কমিউনিটির মধ্যে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বিভিন্ন প্রফেশনাল লোক আছেন, ইভেন প্রধানমন্ত্রীর একটা ইন্টারেস্ট আছে যে উনি বলছে হোয়াইট কলার জব, এইটা আমরা কিভাবে কিছু সুযোগ নিতে পারি, আমাদের লোকেরা খালি অল্প পয়সার বেতনই যাবে, এইখানে একটু নজর দেন। সো সেই ক্ষেত্রে আমাদের একটা আলাপ আলোচনা হয়েছে যে ভালো দু একটা বাইরের কনসালটেন্সি ফার্মকে হায়ার করে, যে যাতে কোন জায়গায় আমাদের সুযোগ আছে। বিশেষ করে আমি তো রাজনীতি করি, সবসময় মানুষের সন্তুষ্টি বা তুষ্টির পক্ষে কথা বলতে হয়। কিছু উচিত কথা মানুষের বিপক্ষে গেলে মানুষ খুব নেগেটিভ ভাবে নেয় বা গালি গ্যালাজ করে, ধরেন বুঝে না বুঝে। ওই যে বলছি যে আমার খুব আফসোস হয় যে এটা যে কিছু মানুষের কারণে যে আমরা মিলিয়ন মিলিয়ন মানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন ধরেন ইতালিতে এখন এই যে আপনি প্রায় প্রায় দেখেন, আজকেরও একটা নিউজ এসেছে, ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যু 22 বাংলাদেশি, 18 বাংলাদেশি। এই ঘটনাটা পুরো ইউরোপে আমাদের জন্য একটা ব্যারিয়ার সৃষ্টি করেছে। ইউরোপেও তো আমাদের যেভাবে মিডল ইস্টের লোক যাচ্ছে, ইউরোপেও তো অনেক লোকের প্রয়োজন হচ্ছে। ইউরোপ আমাদের দিক থেকে কেন লোকজন নিচ্ছে না ওইভাবে বা সুযোগ দিচ্ছে না? যেমন আমাদের এখান থেকে অনেক লোক রোমানিয়া যায়, রোমানিয়ায় কেউ থাকে না,
চলে যায় অন্য জায়গায়। সো রোমানিয়া এখন বন্ধ করে দিয়েছে যে তোমার দেশের লোকেরা আসে আমার এখানে তো কেউ থাকে না, এটাকে একটা ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে। তারপরে এরকমের কিছু দেশে তো এই কারণে আমাদের বিশেষ করে ধরেন একটা দেশ পরিবর্তন করলো সেইটা নাহলে কোনো অপরাধ না, কিন্তু যারা কোনো অফেন্সে ইনভলভ হচ্ছে, এই যে আপনি অবৈধ পথে পাড়ি দিতে গিয়ে ভূমধ্য সাগরে যখনই এই ট্রলার ডুবির ঘটনা ঘটে, এটা তো আপনি সচক্ষে দেখতেছেন যে আপনার মৃত্যুর শতভাগ ঝুঁকি রয়েছে। তো মানুষের জীবনের চেয়ে কি অর্থ উপার্জন করাটা বড় নাকি? এই যে সমস্ত লোকগুলো মরে যাচ্ছে এই পরিস্থিতি, এবং দালালরা, যেটা আমরা পত্রপত্রিকা থেকে শুনি, অনেকে অসুস্থ হলে খাবার খেতে পারে না বা খাবার সংকটে দুর্বল হয়ে যায়, তাদেরকে ফেলে রেখে চলে যায়। এই পথ দিয়ে কেন যাওয়া লাগবে? এর জন্য কিন্তু পুরো ইউরোপীয় ইউনিয়ন আমাদের একটা রেপুটেশন নষ্ট। ইতালিতে অনেকদিন ধরে এটা নিয়ে খুব বিরক্ত, এবং ইতালিতে আমাদের বড় একটা সংখ্যক অবৈধ অভিবাসী আছে, এটা নিয়ে ওরা খুব চাপাচাপি করতেছে তোমাদের অভিবাসীদের ফেরত আনো। সো এই ক্ষেত্রে আমি অনুরোধ করব যে আমাদের বাংলাদেশিরা যদি একটু নিয়মের মধ্যে দিয়ে যেত, কারণ এই বাংলাদেশিরাই কিন্তু আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে। সে ফর এক্সাম্পল আমাদের একজন কোনো রেস্টুরেন্টে কাজ করে, তো তার নেচার দিয়েই তো বাংলাদেশিদের নেচার মানুষ মূল্যায়ন করে। কিংবা একজন একটা অফিসে সুপারভাইজার হিসেবে কাজ করলো, তার অনেস্টি, ইন্টিগ্রিটি, প্রফেশনালিজম দিয়েই কিন্তু বাংলাদেশিদেরকে মাপে। সো এই ক্ষেত্রে আমরা খুব মানে ভালো রেপুটেশন অনেক জায়গায় রাখতে পারছি না। তো এইখানে যদি একটু সবাই সতর্ক হতো, এবং বিশেষ করে আমরা যেটা বলছি যে এজেন্সিগুলো, আমাদের এই যে প্রায় 3000 এজেন্সি, আমরা এটা বলছি, আমরা যদি আমি এখানে দায়িত্বে কন্টিনিউ থাকি, মাসবে আমরা যেহেতু পিএম অবশ্য সমর্থন করেছে, সো এখন আর কোনো ব্যারিয়ার নাই, কারণ আমাদের সর্বোচ্চ জায়গা থেকেও অনুমোদন আছে যে গ্রেডিংটা করা, যে যারা ভালো এই লোকজন পাঠাচ্ছে। তারপরে এখানে বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি তো ভালো কিছু প্রতিষ্ঠান, ব্র্যাক, ইউসেফ, তারপরে আপনার এই যে টিএমএস, এই ধরনের কিছু প্রতিষ্ঠানও যুক্ত হচ্ছে। সো আশা করি যে আমরা যদি একটা শৃঙ্খলা এখানে আনতে পারি, তাহলে ইউরোপের জন্য আমাদের একটা বাজার খুলবে, এবং সেক্ষেত্রে হয়তো ভবিষ্যতে একটা উল্লেখযোগ্য সংখ্যক হারে আমরা ইউরোপে পাঠাতে পারবো। একটা জায়গায় আসি, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্পর্শকাতর কথা বলেছেন, এই যে লিবিয়ায় গিয়ে তারা সমুদ্র পাড়ে দিতে গিয়ে এই মরণ যাত্রায় আমাদের যে বাংলাদেশি অভিবাসী উৎসুক ভাই বোনদের মৃত্যু ঘটছে, তারা প্রতারিত হচ্ছে। তো সেই জায়গাটায় যেমন রিক্রুটিং এজেন্সিগুলো সেই কর্মী কিন্তু প্রেরণ করে না বলে আমরা জানি, এক ধরনের দালাল বা একটা চক্র সেখানে ইনভলভ রয়েছে। তো আমাদের যে অভিবাসী উৎসুক কর্মী ভাইরা, তাদের মধ্যেও কারো কারো মানসিকতা রয়েছে, তারা অতি দ্রুতই কিন্তু তারা ইউরোপ চলে যেতে চায়। কোন পথে যাবে, কিভাবে যাবে, কার মাধ্যমে যাবে, সে বৈধ রিক্রুটিং এজেন্সি কিনা, তো ওই জায়গাটাই কিন্তু তারা অনেক সময় দেখভাল করে না। এই যে মরণ যাত্রায় পা দিবার ক্ষেত্রে আমাদের কিছু কিছু অভিবাসী কর্মীদের যে মানসিকতা, সেই জায়গাটাতে সচেতনতা তৈরি কীভাবে করা যায়? এই ক্ষেত্রে যেমন ইতালি একটা ফান্ড করছে বোধ আমাদের, আর ইউরোপীয় ইউনিয়নও, যে বিশেষ করে ওই যে আপনার ওই রুটটাতে অবৈধভাবে বেশি বাংলাদেশিরা যায়, এবং কিছু অঞ্চল, আমি নাম বলতে চাই না, নাম বললে অনেকে আমার সমালোচনা করবে, সো ওই কয়েকটা রিজন ওরা ফাইন্ড আউট করছে। ওই অঞ্চলে কিন্তু আমাদের এই একটা রিইন্টিগ্রেশন প্রোগ্রাম আমরা করে থাকি, যে এক নম্বর হচ্ছে যে ওইখান থেকে যারা এই অবৈধভাবে চলে আসতেছে তাদের একটা পুনর্বাসন বা একটা সাপোর্ট করা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্নভাবে, প্লাস হচ্ছে আপনার যেন অবৈধভাবে না যায় এর জন্য ক্যাম্পেইন, সভা, সেমিনার, এবং বিশেষ করে আমরা এখন এইখান থেকে বের হয়ে আসতে চাই। আমাদের মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আছে যে আপনার উপজেলা লেভেল, জেলা লেভেল, এই সরকারি আপনার প্রশাসনিক অফিসের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধিদের সমন্বয়ে ধারাবাহিকভাবে সভা, সেমিনারের মাধ্যমে অবৈধ পথে যেন এই বিদেশ যাত্রা আমরা বন্ধ করতে পারি, সেই বিষয়ে সচেতনতা করা। দ্বিতীয়ত স্কিল ম্যান পাওয়ার পাঠানোর বিষয়ে আপনার সচেতনতা করা। পাশাপাশি আপনার যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত, তাদের সাথেও গভর্নমেন্টের আপনার ডায়ালগ মাত্রাটা বাড়ানো, যেন তারাও এই বিষয়গুলোতে সতর্ক থাকে। আর বিশেষ করে এখন ওই যে গ্রেডিং করলে এমনি দেখবেন যারা প্রতারণা করে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো, তারা বাতিল হয়ে যাবে। আর দ্বিতীয়ত আপনি যেটা বলছেন, এটা একটা বাস্তব কথা, এটা আমরাও ওদেরকে বলি যে আপনার এইটা তো আসলে অনেকে এখান থেকে সরাসরি কোনো এজেন্সি হয়েও যায় না, অনেকে থার্ড কান্ট্রি হয়ে যায়, কিংবা অন্য দেশ থেকেও কিন্তু অনেকে এসে যায়। সো পুরোপুরি এইটা একেবারে আমাদের এখান থেকে নিয়ন্ত্রণ করা একটু ডিফিকাল্ট। কিছুদিন আগে রাশিয়াতে একটা অভিযোগ আসছিল ইউক্রেনিয়ান দুটো সংগঠনের পক্ষ থেকে, যে বাংলাদেশের কয়েকজন নাকি রাশিয়ার আপনার যুদ্ধে অংশগ্রহণ, সৈনিকদের সাথে অংশগ্রহণ করছে ইউক্রেনের বিরুদ্ধে। পরে আমরা ওই যে বললাম যে নাম্বার ইজ ফিউ, এবং তারা আসলে ওই থার্ড কান্ট্রি
দেখা যায় মিডল ইস্টে কোনো দেশে ছিল কিংবা অন্য কোনো দেশ থেকে কোনো প্রক্রিয়ায় গিয়েছে। বাংলাদেশ থেকে তো আমরা রাশিয়াতে যুদ্ধের জন্য পাঠাবো না, কোনো কেউ যাবে অন্য দেশের জন্য যুদ্ধ করে নিজের বিপদ ডেকে আনতে। এখানেও মানে কিছু লোক এরকম প্রতারকদের দ্বারা কিংবা বিভ্রান্ত হয়ে কিছু ঘটনায় জড়িয়ে পড়ছিল, বাট এখন বোধহয় আবার ওই জিনিসটা কেটে উঠতেছে। আপনি যেহেতু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে রয়েছেন, সেক্ষেত্রে কর্মীদের প্রেরণ করাটা, সুরক্ষা করাটাই সবই গুরুত্বপূর্ণ, এবং এখানে যারা এই রিক্রুটিং এজেন্সিগুলো যুক্ত রয়েছে তাদেরকেও কিন্তু সম্পৃক্ত করে সরকারের কর্মপরিকল্পনার অংশ হিসাবে কিভাবে বেশি করে কর্মী প্রেরণ করা যায়, কারণ বাংলাদেশ থেকে বেসরকারি উদ্যোগে সবচেয়ে বেশি কর্মী বিদেশে গিয়ে থাকে, তাদের সেই জায়গাটাকে স্বীকৃতি দেবার জন্য সরকার হয়তো নানাভাবে তাদেরকে অ্যাওয়ার করে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই যে ঢালাওভাবে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে অভিযোগ, যিনি বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে যাচ্ছেন, যিনি স্মার্ট কার্ড নিয়ে যাচ্ছেন, যিনি অ্যাটাস্টেশন করে যাচ্ছেন, তারপরেও যদি দেখা যায় যে এই রিক্রুটিং এজেন্সিগুলো নানা কারণে মামলার মধ্যে জড়িয়ে পড়ে, তাহলে এই যদি ভালো লোকগুলি এই অভিযোগে অভিযুক্ত হয়ে এই ব্যবসা থেকে বা এই সেবা থেকে সরে যায়, তাহলে তো সামগ্রিকভাবে দেশের ক্ষতি হবার সংখ্যাই বেশি থাকবে। তো ঢালাওভাবে তাদের প্রতি অভিযোগ উত্থাপন করে আপনি বলছিলেন, বা আমরাও যেটা জানি, যে একটা বিশেষ অঞ্চলের লোকেরা ইতালি যাচ্ছে, যুদ্ধর নামে অন্য দেশ থেকে আরেক দেশে গিয়ে সেখানে রাশিয়া যুদ্ধে হচ্ছে, কিন্তু ঢালাওভাবে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে অভিযোগটাকে আপনি কীভাবে দেখেন? না, এটা ঠিক যে এই বিজনেসটা যেটা প্রকৃত অর্থে এটা আমাদেরকে স্বীকার করতে হবে যে বাংলাদেশে তো আমরা ওইভাবে আমরা আমাদের সরকারি চাকরিজীবী থেকে শুরু করে আমরাও তো এক প্রকারের সরকারি বলা চলে কর্মচারী, আমরা যারা জনপ্রতিনিধি আছি জনগণের জন্যই তো কাজ করার জন্য নির্বাচিত হয়েছি বা ভোট চাইছি। সো তারা যে নিজের স্বার্থ, নিজের ব্যক্তি পরিবারের চেয়ে দেশের স্বার্থ, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিব, জাতির সেবায় দেশের সেবায় নিজেকে নিয়োজিত করব, ওই রকমভাবে ওই মেন্টালিটিটা বা ওই ট্রেনিংটা আমাদের মধ্যে নানা কারণে গড়ে ওঠে নাই। বিশেষ করে উন্নত দেশগুলোতে অনেকে যারা গভর্নমেন্ট চাকরি করে কিংবা সরকারে দেশের প্রতি তাদের যে কমিটমেন্ট, তো সেই জায়গা থেকে এটা ঠিক যে আমাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দেখবেন ধারাবাহিকভাবে লস, অথচ সেম প্রতিষ্ঠান আবার প্রাইভেট সেক্টরে দিলে তারা লাভ করতেছে। তো এই জায়গা থেকে এই প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থানের বিষয়টা, এইটা গভর্নমেন্ট এককভাবে এটা আমরা খুব বিস্তৃত করতে পারবে বা এই মার্কেটটা এক্সপ্যানশন করতে পারবে, এটা সম্ভব না। এখানে সরকারের চেয়ে বেসরকারি উদ্যোক্তারা বা বেসরকারি প্রতিষ্ঠানগুলোই বড় ভূমিকা রাখতে পারবে। কারণ সরকারের ধরেন অ্যাম্বাসিগুলো তো জাস্ট ওই রেগুলার ডিপ্লোমেসির কাজ করে। তো যদিও এখন আমরা অ্যাম্বাসেডরদের উপরে বা অ্যাম্বাসেডরদেরকে নির্দেশনা দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের মন্ত্রণালয়, আমরা যৌথ মিটিং করতেছি, জুম মিটিং অনলাইনে, তাদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা রেগুলার এই ডিপ্লোমেসির পাশাপাশি রুটিন কাজের পাশাপাশি এক্সট্রা কাজ হিসেবে আপনারা আমাদের জব মার্কেট ফাইন্ড আউট করার জন্য আপনারা একটু সময় ব্যয় করবেন। যদিও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম কল্যাণ উইং থাকে, যেখানে 2-1 করে বিভিন্ন দূতাবাসী লোক থাকে, ওনাদেরকে আমরা স্পেশালি এই কাজের জন্য ডেডিকেটেড করি, কিন্তু ওনারা ওই কনসুলার সেবা দিয়েই আসলে ব্যস্ত, বাইরের মার্কেট এক্সপ্লোর করার মতো টাইম কিংবা অন্যান্য সাপোর্ট ওনাদের থাকে না। ধরেন আপনি একজন ওখানকার একটা ভালো কোম্পানির একজন সিইও কিংবা ভালো একটা প্রতিষ্ঠানের 2-4 জন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনি ডাকবেন, সে ফর এক্সাম্পল আপনি একটা ডিনারে ডাকতে পারেন। তো ওইখানে যে ডিনার করবে একটা ভালো হোটেলে, তারপরে তার ওইভাবে একটা ধরেন বন্ধুত্ব করে আসলে এই লবিং তদবিরের মাধ্যমে মাইগ্রেশন ডিপ্লোমেসি, যেটাকে বলে মাইগ্রেশন ডিপ্লোমেসি, এটা করতে হয়। সেখানে ওনারা কিন্তু ওই ডিনারের জন্য বাজেট ইউজুয়ালি আমি যেটা শুনলাম ওইরকম এক্সট্রা খরচ নেই। তারপরে উনি যাবে, উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে ওনার যাওয়ার ক্ষেত্রে ওনার অনেকের নিজের ট্রান্সপোর্ট অ্যাম্বাসিতে ওই আমাদের ফ্যাসিলিটিস নাই। তো এইগুলো আমরা নিশ্চিত করতেছি, এখন ট্রান্সপোর্ট সুবিধা দেওয়ার বিষয়টা আমাদের সরকার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, তার কিছু এক্সট্রা বাজেটও দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু তারপরেও এখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো, ওই যে ডিমান্ড লেটারটা ম্যাক্সিমাম কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলোই আনে। আমাদের একটা সরকারি রিক্রুটিং এজেন্সি আছে যেটার নাম বোয়েসেল। তো এই বোয়েসেল আপনার খুব উল্লেখযোগ্য সংখ্যক লোক পাঠাতে পারছে সেটা না, আবার যেইটুকু পাঠাতে পারছে এইখানেও নানান ধরনের অনিয়মের অভিযোগ আছে। সো গভর্নমেন্টের প্রতিষ্ঠান, যদিও এখন আমি তো এই দায়িত্বে আছি, সো আমরা এটাকে আপনার এই অনিয়ম দূর করার চেষ্টা করতেছি, যারা কি করতেছে না করতেছে সব আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি। তো সেই দিক থেকে আমরা দেখি যে ম্যাক্সিমাম লোক আসলে বেসরকারি উদ্যোগে ব্যক্তি যারা ওইখানে ব্যবসা করে কিংবা ব্যক্তিগত প্রচেষ্টা অনেকে ইনভেস্ট করেও কিন্তু ভিসা আনে। সত্যি সত্যি এটা বড় অনেকে জানে, আমি এখন বুঝলাম, আগে জানতাম না, যে অনেকে বলে যে ভাই আমি যে এই 500 লোকের ভিসা আনছি এর জন্য আমার খরচ করতে হয়েছে, ওরে গিফট দিতে হয়েছে, ওকে সহ বিভিন্ন লোককে ডিনার খাওয়াইতে হয়েছে,
বিভিন্নভাবে সাপোর্ট, এইভাবে ওরা একটা এই ডিমান্ড লেটার নিয়ে আসে। সেই ক্ষেত্রে আমরা গভর্নমেন্ট থেকে কিন্তু অলিখিতভাবে এই সুযোগটা আবার ওই যারা এই ধরনের ডিমান্ড নিয়ে আসতে পারে তাদেরকে ওই অনারটা তো এমবেসি থেকে করা, মানে আমাদের মন্ত্রণালয় থেকে করা হয়, যে তাদের কাজের ক্ষেত্রে কিভাবে আরো স্মুথলি তাদেরকে সেবাটা দিতে পারি। এবং এটা ঠিক যে বাংলাদেশে কয়েকটা ভালো প্রতিষ্ঠান আছে যারা যদিও মানে রাজনৈতিক বা নানান প্রেক্ষাপটে তাদের বিরুদ্ধে অনেক ধরেন অভিযোগ আছে, আবার এটাও ঠিক যে বাংলাদেশে গত কয়েক বছরে আবার তারা অনেকে ম্যান পাওয়ারের ক্ষেত্রে তারা ভালো সার্ভিস দিচ্ছে। ভালো সার্ভিস ওই সেন্সে যে বেশি সংখ্যক লোক তাদের এজেন্সিগুলো প্রতিষ্ঠানগুলো পাঠিয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে আমরা তাদের ওইটা অভিবাসী আইন অনুযায়ী সেটা নিশ্চয়ই আপনার নিষ্পত্তি ব্যবস্থা নিতে পারি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা প্রথম, যেহেতু আমার শ্রম মন্ত্রণালয় আমার ছিল, শ্রম এবং প্রবাসী কল্যাণ 2 মন্ত্রণালয় আমি ছিলাম, সেখানে আমি দ্বিতীয় মিটিংই বোধহয় বলেছিলাম যে গত 1.5 বছরে বিশেষ করে 5ই আগস্টের প্রেক্ষাপটে রাজনৈতিক কারণে কতগুলো ফ্যাক্টরি বা কলকারখানা বন্ধ হয়েছে এবং তার মধ্যে যে সমস্ত রপ্তানিমুখী কয়টা বন্ধ হয়েছে, এই তালিকাগুলো কিন্তু আমি নিয়েছিলাম। যে আমার প্ল্যানটা ছিল এই তালিকাগুলো নিয়ে এর মালিক পক্ষ যারা এখন বাইরে আছে গভর্নমেন্টের সাথে আলোচনা করে এর মধ্যে যারা রপ্তানিমুখী প্রতিষ্ঠান এদেরকে কিভাবে সচল করা যায়। কারণ একটা প্রতিষ্ঠান আপনার ভালো ভালো প্রতিষ্ঠানের সাথে কানেক্ট হয়ে অর্ডার আনা, যেমন ওয়ালমার্ট কিংবা H&M, জারা টারা বলেন এই সমস্ত ভালো প্রতিষ্ঠানগুলো RMG সেক্টরে অর্ডার আনা, এটা তো দীর্ঘদিনের একটা সম্পর্ক। নতুন একটা কোম্পানি তো চাইলেই রাতারাতি পারে না। সুতরাং প্রতিষ্ঠানে অনেক লোক কাজ করে, প্রতিষ্ঠান দেশের এখানে বাইরে ফরেন কারেন্সি আর্ন করে, সো রপ্তানিমুখী প্রতিষ্ঠান তো বন্ধ করা ঠিক হবে না। ঠিক একইভাবে আমি এটা মনে করি অবশ্যই আমাদের এই যারা ভালো লোকজন বিশেষ করে উল্লেখযোগ্য সংখ্যক হারে বাইরে নিচ্ছে কিংবা এই বিজনেসটাকে প্রসারিত করেছে, মার্কেটে তাদের একটা অবস্থান আছে, তাদেরকে আমরাও সহায়তা করতে চাই। কিন্তু যেহেতু সরকারি প্রতিষ্ঠান একটা দেশের কিছু আইন কানুন বিধিবিধান থাকে, ওইটার মধ্যে তাদেরকে এই বিষয়ে আইনের প্রতি রেসপেক্টফুল হতে হবে। নিশ্চয়ই আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পর আমরা আবারও আসবো, যে প্রশ্নটি আবার একটু আপনার কাছে জানবার চেষ্টা করব। নিশ্চয়ই আজকে বাংলাদেশ অভিবাসী কর্মীদের জন্য একটা সুবর্ণ সুযোগ হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আপনি একজন মজলুম নেতা হিসেবে আমরা দেখেছি যে যখন সেই আন্দোলনের সময় যখন গণবিস্ফোরণ হচ্ছিল 5ই আগস্টের পূর্বে, কিন্তু প্রবাসীরা আপনার ফেসবুকে যুক্ত হয়ে নানা বক্তব্য দিত, আপনি কিন্তু প্রবাসীদেরকে উৎসাহিত করতেন। এবং এক পর্যায়ে আমরা দেখেছি আমাদের প্রবাসীরা এই সরকার পতনের জন্য তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে। তো রেমিটেন্স হচ্ছে গিয়ে আমাদের যে রেমিটেন্স পাঠায় তারা হচ্ছে রিয়েল হিরো। সেই রিয়েল হিরোদের নিয়ে আমরা কথা বলছি এবং আমরা রিক্রুটিং এজেন্সি কীভাবে আরও বেশি সক্রিয় করে সরকারি বেসরকারি উদ্যোগ থেকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপকে আরও সচল করে আমরা বিদেশে কর্মসংস্থান করতে পারি, সে বিষয়ে আমরা কথা বলবো। আমরা বুঝতে পারছি যে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের শ্রমবাজার আমাদের একটা আশা জাগা নিয়ে আমাদের সংবাদ হয়তো বা অতি জাপানেও একটা ভালো সংবাদ আমাদের দিবে। আমরা সে বিষয়ে আলোচনায় ফিরবো। আর তার আগে আমরা আবার একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা নারী শ্রমিকদের সুরক্ষায় করণীয় নিয়ে এবং নারী শ্রমিক যাওয়াটা কমে যাচ্ছে সেটিও নিয়ে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, ইস্পানি মির্জা শুভরাত্রিতে আমরা শেষ বিরতি নিচ্ছি। ইস্পানি মির্জা শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গেলে আসলে মধ্যপ্রাচ্যের যে সংকট আলোচনা আমাদের অভিবাসী ভাই বোনদের নিয়ে আমরা কথা বলছিলাম, কীভাবে বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি করা যায়, কীভাবে কর্মমুখী শিক্ষা গ্রহণের মাধ্যমে, ভাষা শিক্ষা গ্রহণের মাধ্যমে আমাদের ট্রেডিশনাল শ্রমবাজার যেটি মালয়েশিয়ার পাশাপাশি আমরা অন্য জায়গায় আমাদের কর্মী প্রেরণ করতে পারি, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। আমি অতিথি হিসাবে যাকে আগেই পরিচয় করে দিয়েছিলাম তিনি আমাদের সাথে রয়েছেন। তিনি হচ্ছেন মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, গণ অধিকার পরিষদের সভাপতি জনাব মোহাম্মদ নুরুল হক নূর এমপি রয়েছেন আমাদের সাথে। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি এই জায়গাটা আবার একটু আসতে চাই। সেটি হচ্ছে যে আপনি বলছিলেন বা আমরাও যেটা বলি যে যদি ঢালাওভাবে অভিযুক্ত হয় এবং অভিযোগ করা হয় তাহলে কিন্তু যারা ভালো উদ্যোক্তা তারা কিন্তু পেশা পরিবর্তন করে ফেলতে পারে এবং আমাদের অভিবাসী কর্মীদের প্রেরণ করার ক্ষেত্রে বাধা হতে পারে। আমরা দেখেছি নারী শ্রমিক প্রেরণ বেশ কমে গিয়েছে। এই নারী শ্রমিক কর্মী প্রেরণ করে যাওয়ার মধ্যে কেউ অভিযুক্ত থাকলে নিশ্চয়ই তার বিরুদ্ধে মামলা হবে, অভিবাসী আইনে সেটা নিষ্পত্তি হবে। কিন্তু সেটা আমরা দেখেছি যে মানব পাচার আইনে বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে মামলা হয়। এখন যে নারী কর্মীকে যে রিক্রুটিং এজেন্সি তার স্মার্ট কার্ড দিয়ে বৈধভাবে অ্যাটাস্টেশন করে কোথাও প্রেরণ করে থাকে, আপনি বলেছেন বা আমরা যেটা জানি যে মধ্যপ্রাচ্যের একটা দেশ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে 500, 800, 900 কিলোমিটার। এখন যে রিক্রুটিং এজেন্সি নারী কর্মীকে প্রেরণ করেছে নিশ্চয়ই সেখানেও বাংলাদেশের মতো যে কেউ যে নিপীড়িত হয় না সেটা তো নিশ্চয়ই হতেই পারে, কিন্তু সেখানে রিক্রুটিং এজেন্সিগুলোকে দায়ী করে তাদের বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচনা করে তাদের মনস্তাত্ত্বিক একটা চাপ তৈরি হয় এবং এখন অনেকেই কিন্তু সে উৎসাহ হারিয়ে ফেলছে নারী কর্মী প্রেরণের ক্ষেত্রে। না, এখন নারী কর্মী যদি
ওই যে বলছেন দু একটা অ্যাক্সিডেন্ট ঘটে সেটা ভিন্ন বিষয়, বাট আমরা যেটা ইদানিং কেসগুলোতে দেখি যেটা আপনার নারী কর্মীর চাহিদা নাই, তাদেরকে নিয়ে ওখানে রাখা হয় 2 মাস 4 মাস 6 মাস, ইভেন অনেকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়, অনেককে নানান ধরনের অনৈতিক কাজে বাধ্য করা হচ্ছে। এবং আপনার ইউজুয়ালি তো নিয়ম তো আপনার ওখানে কোম্পানিগুলোর বা যদি কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠানের কাজ করে কি ধরনের কাজ সেটার ভিত্তিতেই তো তারা ভিসা দিয়ে এখানে পাঠিয়ে থাকে। কিন্তু ইদানিং অনেকের মধ্যে টেন্ডেন্সিটা তৈরি হয়েছে যে কাজকর্ম থাকুক না থাকুক আগে নিয়ে তারপরে তারা কাজকর্ম খুঁজে, মধ্যপ্রাচ্য ভিত্তিক এর ফলে হ্যাঁ মিডল ইস্ট বিশেষ করে নারী কর্মীরা, এর ফলে হচ্ছে নারীরা আপনার বেশি এই ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যের একটা দেশ থেকে সবচেয়ে বেশি এই ধরনের ঘটনাগুলো আসতেছে, যেটা আমরা দেখি আর কি সৌদির ক্ষেত্রে। আর আমাদের দেশের নারী সহ আপনার অন্যদের জন্য এখন আমাদের প্রায় 8-10টা দেশে, যে সমস্ত দেশে আমাদের শ্রমিকরা বেশি যায়, ওইখানে লিগ্যাল ফার্ম এর সাথে আমাদের কন্ট্যাক্ট আছে, যে ওখানের শ্রমিকরা যদি তাদের অধিকার কিংবা কোনো বিষয় নিয়ে প্রবলেমে ফেস করে প্রতারণার শিকার হয়, মানে ওই দেশের কর্তৃপক্ষের দ্বারা, তাহলে কিন্তু তারা কিন্তু ওইটার জন্য আপনার ক্ষতিপূরণ দাবি করতে পারবে। লিগ্যাল ফার্ম সহায়তাটা আমাদের মন্ত্রণালয় থেকে দেয়। পাশাপাশি নারী কর্মীদের আমরা তো চাচ্ছি এখান থেকে তারা যাক, ভালোভাবে ভালো কাজ করুক, ভালো বেতন পাক, পরিবার আত্মীয় স্বজনের মুখে হাসি ফুটাক, তারা একটা ভালো জীবন যাপন যেন প্রবাস শেষে দেশে এসে করতে পারে। কিন্তু তারপরেও যখনই কোনো ধরনের ঘটনা ঘটছে আমরা শুনি, আমাদের তো কয়েকটা দেশে সৌদিতে, ওমানে কয়েক জায়গায় সেফ হোম আছে, আমরা ওখানে নিয়ে আসি, তারপর তাদেরকে যদি ওখানে সম্ভব হয় কোনো কাজের মধ্যে এনগেজ করা, না হলে দেশে আনা, এবং দেশে এনে যারাই বিভিন্নভাবে ওখানে ফোর্সলি এখানে চলে আসছে হচ্ছে, তাদের কিন্তু আমরা একটা ট্রেনিং করিয়ে থাকি, তারপরে তাদেরকে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট করা হয়। প্রবাসী কল্যাণ একটা ব্যাংক আছে আমাদের এই মন্ত্রণালয়ের, এইখান থেকে 3 লাখ টাকা পর্যন্ত প্রবাসীদেরকে সাপোর্ট করা হয়। গত মিটিংয়ে প্রধানমন্ত্রী আবার এটা স্পেশালি উনি বললো যে হাউস লোন দেওয়ার জন্য, যে হাউস বিল্ডিং কর্পোরেশন বিভিন্ন প্রতিষ্ঠান আছে না, বললো আপনারা ব্যাংকের ক্যাপিটাল বাড়ান এবং এটাকে একটা শিডিউল ব্যাংকের তফসিলি ব্যাংকে আপনার রূপান্তর করে আমাদের সেবাটা বাড়ানো, বিশেষ করে প্রবাসীদের রেমিটেন্সটা যেন এই প্রবাসী কল্যাণ ব্যাংকে আসতে পারে, প্রবাসীদের জন্য স্পেশাল আমরা কিছু হেল্প করতে পারি, বিশেষ করে হাউস লোনের কথা বলছে। তারপরে নির্বাচনী ইশতেহার আছে আমাদের একটা প্রবাসী সিটি করা, শহরে একটা প্রবাসীদের জন্য আলাদা আপনার আবাসন এলাকা ছোট পরিসরে হলেও, এবং জেলা পর্যায়ে এটা নিয়ে একটা আলাপ আলোচনা চলছে প্রবাসীদের কল্যাণের জায়গা থেকে আর কি। একটা বিষয় আপনি বলছিলেন যে আপনার শ্রম মন্ত্রণালয়ের বিভিন্ন দেখভাল করতে গিয়ে আপনি যে কারখানাগুলো বন্ধ আছে তাদের তালিকা করেছেন, এবং এটা বন্ধ রাখাই কিন্তু মূলত আমাদের কাজ হওয়া উচিত নয়, আপনি ভাবছেন এবং সরকারও ভাবছে। নানা প্রতিকূলতা, হয়তো ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছে, সেগুলো চালু করা দরকার। কিন্তু একটা বিষয়ে সেটি মনোযোগ দিবেন কি না, যে দেখেন যারা আরএমজি সেক্টরে কাজ করে, বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে বা নিট ফ্যাক্টরিগুলো রয়েছে, সবাই কিন্তু সরকারের নানা প্রণোদনা পেয়ে থাকে, নানা লোন পেয়ে থাকে, জমি পেয়ে থাকে, অল্প পয়সায় বিদ্যুৎ পায়, পানি পায়, গ্যাস পায়। আমরা করোনার সময় প্রণোদনা দেখেছি, ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় প্রণোদনা দেখেছি। কিন্তু বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য সরকারের কিন্তু সেই অর্থে একটা ট্রেনিং সেন্টার করবার মতো একটা ভালো লোন তারা পেতে পারে কি না, তারা একটা নির্দিষ্ট এলাকায় একটা জমি, যেটা হতে পারে যে আমাদের যে ইকোনমিক জোনের মতো, সেরকম কোনো কর্মপরিকল্পনা থাকার কোনো চিন্তাভাবনা সরকার করতে পারে কিনা, ভবিষ্যতে যারা ভালো রিক্রুটিং এজেন্সি, যারা ভালোভাবে কর্মী প্রেরণ করবে, তাদেরকে এই সুযোগ দিলে তারা আরও বেশি বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের জায়গা উৎসাহিত আচ্ছা, করতে পারে। এই আপনার এই বিশেষ করে এখন যেহেতু সারা ওয়ার্ল্ডই আপনার স্কিল ম্যান পাওয়ার বা মাইগ্রেশনের একটা ইম্পর্টেন্সই আছে, সেই জায়গা থেকে সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমাদের যে 6 মাসের কাজের প্ল্যান, সেখানে কিন্তু এটা সিদ্ধান্ত হয়ে আছে আমাদের যে একটা ইকোনমিক জোনের আদলে একটা নির্দিষ্ট এরিয়া, শুধুমাত্র এই আমাদের রিক্রুটিং এজেন্সি কিংবা দেশের বাইরে থেকেও যদি কেউ এসে ওখানে কোনো ট্রেনিং স্কুল করতে চায় তার জন্য ডেডিকেটেড করা, এটা আমাদের একটা নীতিগত সিদ্ধান্ত আছে। এবং লোনের বিষয়টা আপনি যেটা বলেছেন, আমরা প্রবাসীদের নিয়ে এতদিন ধরে চিন্তাটা করেছিলাম বা আমাদের সেন্টারটা ছিল, তো ঠিক এটা আপনার আলোচনা থেকে একটা নিউ আইডিয়া আমরা পেলাম যে এখানে এই সেক্টরের যারা ভালো ব্যবসা করছে বা দেশকে এই রেমিটেন্স অর্জনের ক্ষেত্রে সহায়তা করছে তাদের ব্যক্তিগত প্রচেষ্টায়, সো তাদের বিজনেসের ক্ষেত্রে সাপোর্ট হিসেবে আমরা এখান থেকে একটা লোন দিতে পারি। এবং আমি যেটা বলছিলাম ওই যে গ্রেডিং পদ্ধতিটা আমরা করলে সেই ক্ষেত্রে আশা করি অনেক ধরনের ফ্যাসিলিটিস তারাও পাবে, কারণ আপনি একজনে বিজনেস করছে, তার একটা কানেকশন আছে,
তার নেটওয়ার্ক আছে সেটাকে ব্যবহার করে সে দেশের জন্য কিছু করার জন্য হয়তো সে লোক পাঠাচ্ছে। আমি যেটা মনে করি যে সবাই বিজনেস টেন্ডেন্সি থেকে ব্যবসা করছে সেটা না। যেমন এখান থেকে ম্যান পাওয়ার হিসেব করলে প্রথম 3-4 জন ব্যক্তি আছে যারা পাইওনিয়ার, তো এখন হ্যাঁ ওই লোকগুলো ব্যবসা করছে এই সেক্টর থেকে, কিন্তু ওনারা যদি ইনিশিয়েটিভটা না নিত তাহলে তো এই সেক্টরটা এইভাবে আগাতো না। সো যারা ব্যবসা করছে তারা তো দেশকেও কিছু দিচ্ছে। সেই জায়গা থেকে আমি মনে করি যে যারা এই সেক্টরে ভালো করছে তাদেরকে অবশ্যই আমাদের জায়গা থেকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, এবং সেটা আমরা করব। জি, নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ জানাতে চাই। একেবারে শেষ আলোচনায় আপনি কতখানি আশাবাদী যে বাংলাদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারি বেসরকারি পার্টনারশিপের মাধ্যমে, আপনি বলছিলেন বা আমরাও যেটা বলছিলাম যে একটা প্রতিষ্ঠান যেটি বিদেশে কর্মী প্রেরণ করে সে কিন্তু 500 ডিমান্ড লেটার আনতে গিয়ে তার সেখানে বিনিয়োগ করা হয়, ডিমান্ড লেটারের এগনিস্টও তাকে একটা আর্থিক সহযোগিতা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে দেওয়া যেতে পারে। আবার আমরা এটাও ভাবছি যে উদ্যোক্তাটা বাংলাদেশ থেকে কর্মী প্রেরণ করেছে 5, 8, 10 জন বড় উদ্যোক্তা বা 20 জন 50 জনের বড় উদ্যোক্তা রয়েছে, তাদেরকে কিভাবে আরও বেশি প্রসারিত করে আমরা এই কর্মসংস্থানকে, বিদেশি কর্মসংস্থানকে জোরদার করতে পারি। বিশেষ করে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের শ্রমবাজার আমাদেরকে এক ধরনের আশা জাগা নিয়ে খবর দেওয়ার জন্য অপেক্ষা রয়েছে। আপনার শেষ বিশ্লেষণ। আমি মনে করি যে আমি তো পুরো সব কাজ করতে গেলে তো অনেকগুলো মন্ত্রণালয়ের অনেক ক্ষেত্রে সাপোর্ট প্রয়োজন হয়। পুরো সব মন্ত্রণালয়ের তৎপরতা তো আমি জানি না, তবে প্রধানমন্ত্রীর যে তৎপরতা আমি দেখতে পাচ্ছি তাতে আমি খুব শতভাগ আশাবাদী যে কর্মসংস্থানের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট 5 বছরে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করা, সেটা সে করবে। এবং সেই কর্মসংস্থান শুধুমাত্র দেশের মধ্যে বিদেশে না, সে চতুর্মুখী। আমি মনে করি যে তার নেটওয়ার্ক ইতিমধ্যেই কাজে লাগানো শুরু করেছে। যেমন আমাদের সরকার যেটা বলেছিলাম যে আসলে ওই যে প্রধানমন্ত্রী যেটা তার ভাষণে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, তো আসলে উনি প্ল্যান নিয়েছেন এবং সেই প্ল্যান বাস্তবায়নে উনি অনেকগুলো আউটলাইনও করেছেন, যেটা আমরা ওনার সাথে আলোচনা করতে গেলে বুঝি। প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান নিয়ে একটা কমিটি আছে, দেশের মধ্যে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে আর একটা টিম কাজ করতেছে। এখানে এনএসডিএ, বিভিন্ন আন্তঃ মন্ত্রণালয় জয়েন্টলি কাজ করতেছে। এবং আমাদের শিক্ষা কারিকুলামকে রিভাইজ করে, যেমন আমাদের যে শিক্ষা মন্ত্রী বর্তমানে এহসানুল হক মিলন, আপনি জানেন উনি কিন্তু প্রধানমন্ত্রীর উৎসাহে পিএইচডি করেছিলেন এই কারিগরি শিক্ষার উপরে বোধহয়। সো শিক্ষাকেও কিন্তু ঢেলে সাজাচ্ছেন, যে যাতে তার একটা ভাষণেও ছিল, এবং অনেকে হয়তো ওই সহজ বিষয়টা রিয়েলাইজ করতে পারে না, উনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার জন্য খুব ইম্পর্টেন্স দিয়েছিল। এবং এইবার শিক্ষা ব্যবস্থা সরকার এই দ্বিতীয় ভাষা শেখাটা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখাটাকে বাধ্যতামূলক করবে। অর্থাৎ আপনার যে কোনো স্টেজে, সেটা হতে পারে আপনার এসএসসির লেভেলে, ডিপ্লোমার লেভেলে বা গ্রাজুয়েশনের শেষ বর্ষে, আপনাকে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। তাহলে আমাদের জন্য কিন্তু বাইরে যেটা আমাদের লোকেরা শুধু ভাষা না জানার কারণে আপনার অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে, সেই ক্ষেত্রে আমি মনে করি শুধুমাত্র এই থাইল্যান্ড আর মালয়েশিয়া না, জাপান এবং ভবিষ্যতে ইউরোপেরও জন্য একটা মার্কেট তৈরি হচ্ছে, সেটা আমরা করতেছি। আর দেশের মধ্যেও নতুন কর্মসংস্থান, এবং সে হচ্ছে তার প্রধানমন্ত্রী তার এই বাবার ওই সময়ের কিছু পদ্ধতি, বিশেষ করে উৎপাদন বাড়ানোর উপর একটা জিনিস গুরুত্ব দিচ্ছেন দেশের মধ্যে। সো সেক্ষেত্রে আমরা আশাবাদী যে সরকারের যে কমিটমেন্ট কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে একটা সাফল্য এইটা সরকার অর্জন করবে। এবং আমি তো বিশেষ করে এই মন্ত্রণালয়ের সুবাদে আমার তো মনে করেন এটা একটা প্যাশন হয়ে গিয়েছে যে আমি কিভাবে আমার টার্গেটটা আমি ফুলফিল করতে পারি। যেন আমি যেহেতু একটা মিনিস্ট্রিতে আছি, যেন আমি প্রধানমন্ত্রী বলতে পারি যে আমাকে একটা মন্ত্রণালয় দিয়েছিলেন, আমি এই কাজ করেছি। এবং আমরা ইয়ং রাজনীতিবিদ হিসেবে ভবিষ্যতে তো আমাদের রাজনীতি করতে হবে, মানুষের মুখোমুখি হতে হবে। সুতরাং আমাদের এত আন্দোলন সংগ্রাম, এত স্যাক্রিফাইস, ডেডিকেশন আছে, কাজে মন্ত্রণালয় থেকে তো কিছু দেখাতে হবে। এবং আমি নিজেও নিজে স্টাডি করেছি, তাতে আমি আশাবাদী যে আমরা যদি কাজ করতে পারি তাহলে আমরা অনেক দূর যেতে পারবো, এবং কাজ করার সেই পরিবেশটা আছে। এবং সবচেয়ে বড় কথা, প্রধানমন্ত্রী আন্তরিক এবং ওনাকে রিচ করা যাচ্ছে। আমরা সহজেই ওনার যে কোনো বিষয়ে মতামত পাচ্ছি, ভালো মন্দ সহযোগিতা পাচ্ছি বিভিন্ন জায়গায়, মানে আন্তঃ মন্ত্রণালয়ের যে কানেকশনটা দরকার র্যাপিডলি উনি বলে দিচ্ছেন। সেই দিক থেকে আমি আশাবাদী যে অন্তত আমার জায়গা থেকে এই মন্ত্রণালয় থেকে আমি বেশ কিছু সাফল্য অন্তত একটু দেখাতে পারবো, একটু সময় লাগবে হয়তো। জি, প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মাননীয় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূরের কাছ থেকে তার বক্তব্য মন্তব্যগুলো। আমাদের কর্মসংস্থানটা এখন এই সময় সবচেয়ে বেশি জরুরি, এবং দেশি বিদেশি কর্মসংস্থানের জন্য সরকার যে কর্মপরিকল্পনা, কর্মমুখী শিক্ষা গ্রহণ করা এবং সেই কর্মমুখী শিক্ষার মাধ্যমে কারিগরি শিক্ষা, কারিগরি প্রশিক্ষণের উপর সরকার জোর দিচ্ছে। এর পাশাপাশি নতুন শ্রমবাজার, যেটি আমাদের ট্রেডিশনাল শ্রমবাজার মালয়েশিয়া এবং তার পাশাপাশি থাইল্যান্ড এবং অন্যান্য, যে আমরা জাপানের কথা বলি, দক্ষিণ কোরিয়ার কথা বলি, সেই জায়গাও কিন্তু আমাদের কর্মী প্রেরণের যে খাতটাকে আরও বেশি বড় করবার জন্য সেখানে সরকারের নানা কর্মপরিকল্পনা রয়েছে। আমরা নিবিড় যোদ্ধাদের কথা বলি,
এই মার্চ মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স যেটি এসে একক মাস হিসাবে, সে কারণে যদি বলতে হয় তাহলে আমাদের রেমিটেন্স যোদ্ধারাই কিন্তু দেশের সবচেয়ে বড় হিরো, রিয়েল হিরো তারাই। কিন্তু সেই হিরোদেরকে আমরা মর্যাদার জায়গায় নিতে হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং একই সাথে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো। জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই। দিকে অনেক বড় আলোচনা যে আমাদের যে 7 জন মারা গিয়েছে তাদের জন্য আমরা একটা শোক প্রকাশ করি আন্তরিকভাবে, এবং আমি নিজে অনেকগুলো লাশ এয়ারপোর্টে রিসিভ করেছি। যদি এই পুরো আলোচনায় শুরুর দিকে আমরা হয়তো বলি না, বাট এটা আমাদের জন্য প্যাথেটিক। এবং এখানে ওমানের, আপনার বাহরাইনের, ওমান, কাতার, আপনার অলরেডি 2 দেশের প্রধানমন্ত্রী লেভেলেও কিন্তু সমবেদনা ওখান থেকেও ব্যক্ত করেছে, এখান থেকেও প্রধানমন্ত্রী চিঠি দিয়েছেন। এটা একটু বলে নেবেন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা 7 জন যে বাংলাদেশি আমাদের কর্মী ভাইরা নিহত হয়েছে তার জন্য তিনি সমবেদনা জানিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। আমরা খুবই আশাবাদী হতে চাই। আমরা মনে করি সরকারি বেসরকারি উদ্যোগের মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো তাদের যৌথ প্রক্রিয়ার মাধ্যমে বৈধ অভিবাসনকে নিশ্চিত করে কর্মী প্রেরণের খাতকে আরও উৎসাহিত করে কীভাবে কর্মমুখী শিক্ষা গ্রহণ করে আমাদের আরও বেশি দক্ষ কর্মী, অতি দক্ষ কর্মী, প্রফেশনালস, ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রেরণ করা যায় সেদিকে আমাদের নজর দিতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ বিএনপি সরকারের যে কর্মপরিকল্পনা 1 কোটি লোকের কর্মসংস্থানের কথা, সেটা বাস্তবায়ন করবার লক্ষ্যে সরকারকে এবং তার পাশাপাশি নানা অংশীজনকে একসাথে কাজ করতে হবে। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আপনাকে ধন্যবাদ জানাই। একই সাথে প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের আজকের ইস্পানি মির্জা বসুবরাত্রি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।